ডক্টর আহসানের কাছে তার ভয়ঙ্কর ঘটনা শুনতে। Hello listeners, আমি আহসান হাবিব, second year MBBS student of Rajshahi Medical College and my hometown কুষ্টিয়া। রাসেল ভাই, আমি বিলম্ব না করে ঘটনায় সরাসরি চলে যাচ্ছি। ঘটনাটা ঘটে আমাদের রাজশাহী মেডিকেলের বর্তমানে দায়িত্বরত দুইজন ডোমের সাথে। আর যেহেতু এটি একটি বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ এবং বড় মেডিকেল কলেজ, এখানে প্রতিদিনই অসংখ্য একাধিক লাশ আমাদের মর্গে আসে পোস্টমর্টমের জন্য। আর এই কাজগুলো তাদের করতে হয়, এ সময় অনেক সময় আনইউজুয়াল অনেক কিছু ঘটে যায়, তারা আমাদের শেয়ার করেন না, কিন্তু আমি অনুরোধ করাই তারা আমাকে কিছু ঘটনা শেয়ার করেছেন, যেগুলো আমি আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটি যেদিন ঘটে সেদিন দুইজন মানুষের অপমৃত্যুকে কেন্দ্র করে। তারা খুবই কুখ্যাত দুইজন ব্যক্তি ছিলেন এবং যাদের একজনকে স্ন্যাবিং করে মারা হয় এবং অপরজনকে মাথার পিছন সাইডে ভারী কিছু দিয়ে আঘাত করে মারা হয়। তাদের লাশটি যখন পোস্টমর্টম রুমে এসে পৌঁছায় তখন বিকেল 4টা পার হয়ে যায় এবং এরা দুজনেই মানে খুব স্বাভাবিকভাবে মারা যায়নি, খুব অস্বাভাবিকভাবে মারা যায়। অস্বাভাবিক, দুজনের মৃত্যুটা অস্বাভাবিক ছিল। তখন ডাক্তারের আসার বিরতি, মানে ডাক্তার কোন একটা কাজে ব্যস্ত ছিলেন, যাই হোক তিনি আসতে দেরি করে ফেলেন। সামহাও তারা তাদের কাজ শুরু করে দেন। কিন্তু যখন ডাক্তার তার ডিসেকশনটা কমপ্লিট করে, পোস্টমর্টমটা কমপ্লিট হয়ে গেলে ডাক্তার তখন চলে যান রিপোর্টটা করে। আর পরে ডোমরা সেই সেলাইগুলো কিংবা লাশটা ম্যানেজ করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করার জন্য বাকিটুকু করে থাকে, কাজগুলো করে। একজন ডোম বলে রাখি, তারা দুইজন আপন ভাই। দুইটা লাশ যেহেতু ছিল, তারা দুইটা লাশ দুইজন মিলে কাজ করেছিল, দুইজন ভাগ করে নিয়ে। যেই লাশটার মাথার পিছনে আঘাত ছিল সেটা কমপ্লিট করে অপর ভাই বসেছিল একজন, আর অপর ভাইটি তার সেলাই কাজ তখন চালিয়ে যাচ্ছিল। আচ্ছা, কিন্তু সে একটি জিনিস ফিল করলো, যখন সে তার রাইট ল্যাটারাল সাইড থেকে, রাইট সাইডে স্ন্যাবিংটা ছিল, যখন মিডিয়াল সাইডে চলে যাচ্ছিল সেলাই করতে করতে, মিডিয়াল সাইডে সেলাই যখন কমপ্লিট হয়ে গেছে তখন সে ল্যাটারাল সাইডে তাকিয়ে দেখে সেলাইগুলো খোলা। আচ্ছা, এটা যদি সবাইকে একটু বোঝানো যায়, হ্যাঁ অবশ্যই, মানে সহজ করে বাংলায় যদি মানে বলে দেয়া যায় কোন সাইডটাকে বাংলায় কি বলে। আমি বলছি মানে পেটের রাইট সাইডে, রাইট সাইড। জি জি, ওই সাইডটা থেকে একটা সেলাই ছিল নিচেই। আমরা বলবো যে আমাদের ফেসবুকে অলরেডি ছবিতে আপনি দেখিয়েছেন হাত দিয়ে। হ্যাঁ, সেটাই আসলে পেটের একদম পাশে, আমি বলছি পাশের সাইড থেকে, পাশের সাইড থেকে বুকের মাঝামাঝ বরাবর সেলাইটা টানা হচ্ছিল। বুকের মাঝামাঝ বরাবর যখন সেলাইটা কমপ্লিট হয়ে যায়, রাইট সাইড থেকে কিন্তু সে কমপ্লিট করে আসছিল, কিন্তু তখন সে দেখতে পারে রাইট সাইডে সেলাইটা খোলা। এন্ড ইটস আনইউজুয়াল। তখন সে এটাকে তার মনের ভুল ভাবে এবং ভয় পেয়ে যায়। সে স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায় এবং তাকে হ্যালুসিনেশন ভেবে ভাবে যে একটু বাইরে থেকে ফ্রেশ হয়ে আছি, তাহলে হয়তো আমার কাজ করতে সুবিধা হবে। এখন সে এটা তার ভাইকে বলে না, যে যাতে সে ভয় পেয়ে যায় কিনা অন্য কিছু ঘটে যায়, সেজন্য তার ভাইকে না বলে সে বাইরে চলে আসে গেটের সামনে একটু সামনে, এবং তার ভাইকে, যেহেতু তার ভাইয়ের কাছে আগে থেকে কমপ্লিট হয়ে যায়, এজন্য বলে যে তুমি এই সেলাইটুকু করে ফেলো, আমি বাইরে আছি। আচ্ছা, তার ভাই যখন সেলাইটা করতে আসে, সেম কাহিনী তার সাথে হয়। সে যখন সেলাইটা কমপ্লিট করে, এক সাইডে সেলাইটা অটোমেটিক্যালি খোলা দেখতে পায়। আচ্ছা, এন্ড দেন সে ভাবে যে হয়তো নিডলগুলো আমি সুপারফিশিয়ালি খুব টেনেছি, যে কারণে সেলাইটা খুলে যাচ্ছে, খুবই আলতো ভাবে টানা হয়েছে কিংবা একদম স্কিনের উপর দিয়ে। আসলে তেমনটা ছিল না। তারপরেও সে মনকে বুঝিয়ে সেলাই টানার জন্য ফার্স্ট যে নিডলটা ওখানে ঢুকিয়েছে, তখনই লাশটা আকস্মিকভাবে তার হাতটা চেপে ধরে। আচ্ছা, সেই সময় এটা তাদের সাথে হওয়ার কথা না। দীর্ঘদিন ধরে তারা কাজ করছেন এবং ইটস দেয়ার প্রফেশন। তাদের বাপ দাদা তারা সবই এগুলো করে যাচ্ছে। তারপরে সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ফেলে। যে চিৎকারটা ঠিক গেটের সামনে থাকা তার ভাই শুনতে পায়। সে যখনই পিছনের দিকে ঘুরে তাকায়, দেখে তার ভাইটি মানে খুবই বিভ্রান্ত অবস্থায় এসে তার সামনে পায়ের কাছে পড়ে ফেইন্ট হয়ে যায়। আর আমাদের ইমার্জেন্সি ওখান থেকে তো বেশি দূরে না, মর্গ থেকে 2-3 মিনিটের পথ। তাকে সাথে সাথে ওখানে নেওয়া হয়। ডক্টর ওখানে ছিলেন। তিনি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসে। যখন জ্ঞান ফিরে যায় তখন তাকে জিজ্ঞাসা করা হয় আসলে কি হয়েছিল। আচ্ছা, তখন সে বলে যখন সে সেলাইটা করছিল, ফার্স্ট টাইম এমন হয়, সেকেন্ড টাইম যখন সে সেলাইটা পুনরায় করতে যায় তখন লাশটি তার হাত চেপে ধরে। এন্ড আপনি জেনে অবাক হবেন যে আসলে তার হাতে তখনও 3টা আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল। একদম,
সেটা ওই সময় কর্তব্যরত চিকিৎসক দেখেছিলেন। রাইট রাইট, এখানে হ্যালুসিনেশনের কোনো প্রশ্নই আসে না। যদি হতো, আর সবচেয়ে বড় কথা হ্যালুসিনেশন কখন হয়, যখন হচ্ছে মানুষজন মানে কি বলবো, উনি তো নার্ভাস ছিলেন না ডেফিনেটলি। আসলে হ্যালুসিনেশনটা হয় সাধারণত আমাদের দেহে যে ইলেকট্রোলাইট আছে, অনেকগুলো ইলেকট্রোলাইট আমাদের দেহে আছে, সেগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হলে তখন হ্যালুসিনেশন হয়। বাট তারা ওখানে প্রফেশনাল, তারা ওইগুলো করে, তাদের হওয়ার কোনো প্রশ্ন আসে না। আর ওটা তেমন সিরিয়াস কিছু ছিল না, আমি বলেছি আগেই, পিটিএস ম্যাপিং ছিল জাস্ট এতটুকু, ওটুকু তেমন বড় কিছু না। কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়ে গেলে পারতো। জি, তারা স্বভাবত ভয় পেয়ে যায় এবং তারা, আপনি জানেন একাধিক ডোম থাকে হাসপাতালে, তারা বিশ্রামে চলে যান কিছুদিনের জন্য, হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিশ্রাম দিয়ে দেয়। এবং তার বংশধর যারা আছেন, তার বাবা, তার চাচা, এইরকম তারা পরবর্তী 7-8 দিনের জন্য তাদের কাজ করতে বলা হয়। কিন্তু তার দাদা একটি জিনিস খেয়াল করেন, যখন পরবর্তী একটা লাশ আসে, তিনি লাশটি সম্পূর্ণ ভালোভাবেই মানে ডিসেকশন কম্পিউটার করে সেগুলো প্রিপেয়ার করে তার আত্মীয় স্বজনের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দেন। তিনি, আমাদের নিয়ম আছে ওয়েপন্স গুলো যেগুলো ইউজ করা হয় লাশ ডিসেকশন করার পরে সেলাই করার জন্য কিংবা ম্যানেজ করার জন্য, সেগুলো পরিষ্কার করে ধুয়ে ট্রে আছে, বিভিন্ন ট্রে গুলোতে সাজিয়ে সেলফে রেখে দেওয়া হয়। আপনারা চোখ বন্ধ করে একটু কল্পনা করবেন যা বলছেন। তারপরে তিনি ওইগুলো সাজিয়ে লক করে বের হয়ে আসেন, রুম থেকে বের হয়ে রুমটা লক করে দেন। সেই সময় ভিতর থেকে একটি চাকু পড়ে যাওয়ার শব্দ তিনি শুনতে পান। আচ্ছা, এটা খুবই আনইউজুয়াল। তিনি ভয় পেয়ে যাননি বললে ভুল হবে, তিনি ভয় অবশ্যই পেয়েছেন, সেজন্য তিনি রুমটা আবার খুলেছেন। খুলে দেখেন যেই চাকুটি তিনি সবেমাত্র ওখানে রেখে গিয়েছেন সেটা নিচে পড়ে আসে। বাট আমি বলতে চাই, আমাদের রাজশাহী মেডিকেল কলেজের যে মর্গটা আছে খুবই অত্যাধুনিক, আর এখানে ভিতরে কোনো একটি ইঁদুর ঢোকারও সম্ভাবনা নেই বললেই চলে, এটা এতটাই অত্যাধুনিক। কিন্তু তারপরেও এটা কিভাবে পড়বে, ওখানে বাতাস নেই, চারদিক থেকে আটকানো, এত বড় একটা ওয়েপন, তাও আবার ট্রে চারপাশে তো বাউন্ডারি করা থাকে, উঁচু থাকে, ওটার থেকে চাকুটা পড়ার কথা না। যাই হোক, সেটা মানে সেটা নিজের ভুল মনে করে সেটা এড়িয়ে যায় এবং আবার চাকুটি যথাস্থানে রেখে বের হয়ে এসে লক করে। কিন্তু রাসেল ভাই সেম কাহিনী, আবার তিনি আবার চাকুর শব্দ শুনতে পান, যেটা আসলে খুবই তার জন্য ভয়ঙ্কর ছিল। সে ওই দিন চাকুটা না তুলে চলে আসে, তিনি আর দ্বিতীয়বার ঢোকার সাহস পাননি। পরদিন যখন তিনি ডিসেকশন রুমে আসেন, মর্গে আসেন, তখন কিন্তু সেই চাকুটা ওখানে পড়েছিল। এন্ড এটা 7 দিন পরে মর্গের জানালা, একটা জানালা খোলা হয় কোন একটা কারণে, জানালাটা একটা মানে চেঞ্জ করার জন্য হতে পারে, মর্গে একটা জানালা খোলা হয়। জানালার পাশে কিন্তু একটা তেঁতুল গাছ আছে, এখন আছে, ওটা দেখা যায়। তিনি একটি লাশ ডিসেকশন শেষ হয়ে যাওয়ার পরে সেলাই কাজটাই করছিলেন, সেই সময় পাশে একটা গাছ থেকে ধূপ করে কিছু একটা শব্দ, মানে পড়ার শব্দ হয়, কিছু একটা পড়লে যেমন মাটিতে শব্দ হয় সেটা আমার শব্দ হয়। এন্ড কিউরিয়াসলি সে ওইদিকে তাকায় এবং তাকিয়ে যা দেখে, সেখানে সে দেখতে পায় একটি প্রায় 7, তার ভাষ্য মতে, আমি তার ছেলের কাছ থেকে শুনেছি, তার বাবার ঘটনা, এখন যিনি কর্মরত আছেন তিনি বলেন যে অ্যাবাউট 7 to 8 feet হাইট এন্ড সাদা, টোটালি সাদা পোশাক পরা ছিল, গাছের ডালটা ধরে ঝুলছে, তার দিকে তাকে একটি হাসি দিয়েছে। হ্যাঁ, এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং যেহেতু দিনের বেলা একদম মানে প্রকাশ্য দিবালোকে হয়েছে তার সাথে, সে রুম থেকে বের হয়ে আসে এবং এটা সবার সাথে শেয়ার করে। পরে সেই দিকে যায়, তারা যে দেখে যে একটি গাছের তেমন কিছু পায় না, কিছু পাতা পড়ে থাকে এবং গাছের একটি মোটা ডাল, অনেক মোটা ডাল, যেটা মানে কোনো ঝড় ছাড়া কিংবা ঘুণে ধরা ছাড়া সম্ভবত ভাঙা সম্ভব নয়, ওটা পড়ে থাকে ওখানে। এরপর থেকেই আসলে তাদের সাথে এমন অনেক কিছু ঘটতে পারে, এখন ঘটে থাকে। এখন তিনি মারা গিয়েছেন, বলেন না বা চুপচাপ থাকেন। তিনি আমাদের কাছে এভাবে শেয়ার করতে চাননি, কিন্তু আমার শ্রদ্ধেয় রুমমেট সাহেবজাদা ইমরান এটা আমাকে অনেক সহায়তা করেছেন তার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য। তিনি আমাকে আসলে করতে চাননি। আর পরাগ, তারপর রিপন, এরা আমাকে অনেক হেল্প করেছে ওখানে যাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এত চমৎকার একটা ঘটনা শেয়ার করেন আমাদের সাথে, এবং এটা অনেক জায়গাতেই ঘটে এবং অনেক জায়গাতে আমরা শুনেছি, এবং বিভিন্ন জায়গাতেই কোনো আলাদাভাবে কোনো মেডিকেল বা কোনো কলেজের নাম উল্লেখ না করলেও বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে এটা ঘটতে পারে। আমাদের রাজশাহী থেকে অনবরত আমরা SMS পাওয়ার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ডক্টর হারুনের কাছে। রাইট, আপনার ঘটনা শুনে। আসসালামু আলাইকুম। জি, আসসালাম। হ্যালো মুহতারাম লিসেনার্স, আমি হারুন রশিদ, এসেছি 56তম MBBS ব্যাচ রাজশাহী মেডিকেল কলেজ থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট সিরাজগঞ্জ জেলা। ওকে, আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাদের মেডিকেল কলেজের বর্তমান কর্মরত ডোম,
তার কাছে শোনা ঘটনাটি ঘটেছিল তার দাদার সাথে। জি তিনিও ছিলেন একজন পেশায় ডোম। আচ্ছা ঘটনাটি 80-র দশকের। জি রাজশাহী জেলার তানোর থানার জি একটি গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধ নিয়ে একজনের মাথায় আঘাত লেগে মৃত্যু হয়। স্বাভাবিকভাবে সেটা ময়নাতদন্ত করার জন্য রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করা হয়। 80-র দশক বিধায় তখন গ্রাম অঞ্চলে একমাত্র বাহন ছিল গরুর গাড়ি। তো জেনারেলি সেটা গরুর গাড়িতে আনার ব্যবস্থা করা হয়। কোনো এক কারণে তাদের যাত্রা করতে প্রায় রাত হয়ে যায়। লাশের সাথে ছিলেন একজন চৌকিদার এবং গারোয়ান, জি যারা পাশাপাশি বসেছিলেন। আচ্ছা তারা যখন যাত্রা শুরু করলেন 10-15 মিনিট ভালোই আগালেন আর কি। জি বিপত্তিটা ঘটলো একটা তেঁতুল গাছের নিচে, যা ছিল দুটি গ্রামের মাঝখানে এবং জনমানবশূন্য এলাকায়। সেখানে এসে গরুগুলো হঠাৎ থেমে গেল। তখন চালক গাড়োয়ান আর কি, তিনি গরুগুলোকে মারতে থাকলেন সামনে আগানোর জন্য, কিন্তু গরুগুলো কিছুতে সামনে আগাচ্ছিল না। তখন চৌকিদার এবং গাড়োয়ান গরুগুলির চাকা কিছুটা আটকে গেছে কিনা তা পরীক্ষা করার জন্য পিছনে তাকালেন, কিন্তু পিছনে তাকিয়ে তারা যা দেখলেন তা দেখার জন্য তারা দুজনের কেউই প্রস্তুত ছিলেন না। আচ্ছা তারা দেখলেন লাশটি তাদের দিকে মুখ করে বসে আছে। এটা দেখার পর তারা হতভম্ব হয়ে গেলেন এবং পাশের গ্রামের দিকে ছুটতে শুরু করলেন। ওকে পাশের গ্রামে গিয়ে লোকজনকে জানালেন তাদের সাথে কি বিস্ময়কর ঘটনাটা ঘটে গেছে। জি জি তখন গ্রামের লোকজন লাঠিসোঁটা মশাল নিয়ে সেই স্থানে আসলেন। এসে তা দেখলেন তা ছিল আরো ভয়াবহ। আচ্ছা গরু দুইটি মৃত অবস্থায় পড়ে আছে হুম হুম আর লাশটি পুরো অবস্থায় শোয়ানো আছে। তারা আকস্মিকতার কারণে রাত্রে পাশে গ্রামে অবস্থান করলেন এবং পরদিন অন্য একটি বাহনের মাধ্যমে লাশটি রাজশাহী মেডিকেল কলেজে আনার ব্যবস্থা করলেন। আচ্ছা ঘটনাটা এখানে শেষ হয়ে গেলেই পারত, কিন্তু যা ঘটলো তা হচ্ছে আরো ভয়াবহ। চৌকিদার এবং গাড়োয়ান তার দুজনে মারাত্মক জ্বরে আক্রান্ত হলেন। জি প্রায় 15 দিন ভোগার পরে চৌকিদারটি মারা গেলেন, আচ্ছা কিন্তু গাড়োয়ানটি সুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন সেই লাশটিকে, যা বিভৎস হাসিতে তাকে বলছে, আমি তোর গাড়িতে আবার উঠতে চাই। আচ্ছা এরপর এরপর চালকটি গাড়ি চালানো বাদ দিয়ে দেন। আচ্ছা লাশটি রাজশাহী মেডিকেল কলেজ আনা হয় এবং ডোম সমাজে একটা প্রচলিত ধারণা আছে জি যে সকল লাশ এরকম শয়তান হয়ে যায় তাদের পায়ের গোড়ালিতে আর কি পেরেক ঢুকিয়ে দিলে এটা সবচেয়ে ভয়ঙ্কর পয়েন্ট। হ্যাঁ তারা নাকি আর শয়তানি করতে পারে না। জি তো লাশটির সাথে তাই করা হয় এবং তার লাশটির দুই পায়ে পেরেক ঢুকিয়ে তার স্বজনদের মাঝে হস্তান্তর করা হয়। ব্রেক ঠুকে দেওয়া হয় পায়ের মধ্যে। হ্যাঁ, পায়ের গোড়ালিতে। আচ্ছা পায়ের গোড়ালিতে হ্যাঁ, ব্রেক ঠুকে দেওয়া হয়। এখানে আর কি ম্যালিয়াস আচ্ছা ম্যালিউলাস আচ্ছা ওকে ওইখানে ঠুকে দেয়। ওকে অনেক ধন্যবাদ ডক্টর হারুন আপনাকে। আর আমি স্পেশালি থ্যাংক জানাবো আমার ফ্রেন্ডদের যারা আমাদেরকে ইন্সপায়ার করেছে, বিশেষ করে 56তম MBBS ব্যাচের সকলকে। জি আর রিপন এবং পরাগ যারা রাত জেগে আমাদের পাশে এখন অবস্থান করছে, তাদের দুজনকে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং নতুন বছরের শুভেচ্ছা। এবং আমি জানি যে আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহীতে বসে আছেন আমার পাশে মাসুম, এবং এখানে অত্যন্ত পরিশ্রম করছেন জিলানি, এবং আরো একজন আমাদের আছেন মেহেদির কথা শুনবো। মেহেদি, কোথায় ঘটেছিল আপনার এই ঘটনাটা? রাসেল ভাই, আসলে ঘটনাটি ঘটা রাজশাহী মেডিকেল কলেজ আমার এক বড় ভাইয়ের কাছে। যখন আমি প্রথম আইএসটিতে যখন আমি ভর্তি হই, তখন আমি আপনার 0 পয়েন্ট এখানেই আমি একটা মেস ভাড়া নিই। মেসের একটা বড় ভাই ছিল, একটা আমরা কোথায় ঘটেছে কি ঘটেছে সব ডিটেল বলবো না, আসলে ঠিকানা গুলো বলার দরকার নেই, আপনি জাস্ট ঘটনাটা বলেন, সবাই বুঝতে পারছে রাজশাহীতে ঘটেছে। আসলে আমার ভাই আমাকে যেভাবে শেয়ার করেন সেভাবে বললাম রাসেল ভাই। রাসেল ভাই, আমার ভাইয়া একদিন হঠাৎ করে খবর আসে তার একটা রিলেটিভ অ্যাক্সিডেন্ট করেছে, খুব মারাত্মক অ্যাক্সিডেন্ট। তো রাত 10টার দিকে তার কাছে আরেকটা খবর আসে, খুব মর্মান্তিক খবর, যে সে মারা গেছে। সে অনেক আপসেট হয়ে পড়ে। তো মেসে যারা ছিল তারা ধরেন তাকে অনেক করার পরে সাথে সাথে সে মেডিকেল কলেজে চলে যায় তার গেস্টকে দেখতে।
তো যাওয়ার পরে তার রিলেটিভ যারা ছিল তারাও তো অনেক আপসেট ছিল সেজন্য ঘটনার কারণে। তো তাদের সান্ত্বনা দেওয়ার পরে সে মানে যেহেতু লাশটা মানে রাসেল ভাই এখানে অস্বাভাবিক মৃত্যু এজন্যই লাশকে মানে অনেক ফর্মালিটিস ছিল যেটা পূরণ করা সম্ভব ছিল না, তাই একটু দেরি হতো। তাই হিমাগার যেটা আর কি রাজশাহী মেডিকেল কলেজের মর্গ সেখানে রাখা হয়। তো রাসেল ভাই সে এই ঘটনা শোনার পর লাশটা কোথায় আছে সেই জিনিসটা জেনে তো কাউকে না বলে সে সরাসরি সেই মর্গে যায় এবং যে সে হয়তো সে ভাবে যে সেখানে হয়তো সিকিউরিটি থাকবে, সিকিউরিটি আবশ্যিক থাকবে, সিকিউরিটি থাকবে। তো সিকিউরিটি থেকে সে হয়তো বা ঘুষ বা কোনো এরকম কিছু একটা তার লাশটা দেখবে, সে কেবিন নাম্বারটা নিয়ে যায়। তো রাসেল ভাই যে কথা সেই কাজ তিনি চলে যায়। ওখানে যাওয়ার পরে সে দুর্ভাগ্যজনক ভাবে ওখানে দেখে যে ওখানে কোনো সিকিউরিটি সেদিন ছিল না। মানে পরে জানা যায় সিকিউরিটি একটু প্রাকৃতিক কাজে একটু সারা দিয়েছিল, তাই একটু বাইরে ছিল। তো রাসেল ভাই সে ওখানে দাঁড়িয়ে থাকে, তা সেও একটু আপসেট ছিল। মানে সে ভাবছিল লাশটা তাকে দেখতেই হবে, কারণ তার আশা পসিবল ছিল না লাশটা দেখার জন্য, কারণ সকালবেলা ভোরেই তার লাশটা নিয়ে রওনা হয় বাসায়। তো যে কথা সেই কাজ, সে ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ পিছন থেকে আসে একটা ডাক পড়ে, মানে তার কাছাকাছি হ্যাঁ একটা ডাকে। তো সাথে সাথে পিছনে তাকিয়ে মানে একটা লোক দেখে, লোকটা ছিল এরকম মানে রাস্তার আর কি মানে আর কি বলা যায় নেশা করে আর কি, এরকম একটা ব্যাপার। চুলগুলো কুকড়ো, মানে ড্রেসটাও ঠিক তেমনই ছিল, মানে বোঝা যাচ্ছে দেখে খুব অস্বাভাবিক মনে হচ্ছে, স্বাভাবিক সুস্থ মনে হচ্ছে না? তাকে বললো ভাইজান, মানে এইভাবে বললো গ্রামের ভাষায়, ভাইজান লাশ দেখবেন? তখন সে বললো হ্যাঁ দেখবো। বলতেছে যে আমার সাথে আসেন। তো এই কথা শুনে একটু বিচলিত হলো। সেই লোকটার এই কথা বলার সাথে সাথে রাসেল ভাই এই আপনার যে ঘরের গেটটা ছিল অলওয়েজ বন্ধ থাকে, গেটের সামনে যায় একটা হ্যাঁচকা টান দিয়ে তালাটা খুলে। তো হয়তো সে ভাবছিল যে হয়তো চাবি দিয়ে খুললো, মানে হ্যাঁচকা টান দিয়ে খুব জোরে তালাটা খোলার পরে লোকটা তাকে ভিতরে ডাকে। তো সে কিছু না বুঝেই ভিতরে যায়। যাওয়ার পরে সে একটা জিনিস খেয়াল করে আছে ভাই, একটা অস্বাভাবিক একটা তীব্র গন্ধে, তা মানে সে আমাকে যেভাবে বললো যে তীব্র গন্ধে সেখানে টিকতে পারতেছে না, কিন্তু সেই লোকটা যে ছিল স্বাভাবিক মানুষের মতো আচরণ করতেছে। সে হঠাৎ করে মানে একটা কেবিন খুলে ফেলে লাশের। কেবিন খোলার পরে বলে ভাইজান লাশ দেখবেন? লাশ দেখেন। তো এখানেই তার মনে একটা খটকা লাগে, আমি তো মানে লোকটাকে চিনি না, আর যদি সিকিউরিটি ছাড়া তো এখানে মানে খোলা পসিবল না, কারণ এখানে মানে তারা রিলেটেড লোক থাকে কিন্তু তাদের কাছে চাবি থাকাটা পসিবল না, আর পসিবল না মানে থাকবেই না। তো মানে আর এরকম ভাবে পরে আর কিছু না ভেবে লাশ দেখবো, লাশটা দেখি, আর কিছু না ভেবে যখন সে লোকটার সামনে গিয়ে যখন কেবিনে মানে দেখে লাশটা, যা দেখার জন্য সে একদম প্রস্তুত ছিল না যে কি দেখবে, সে দেখে সেই লোকটা মানে কাফনের কাপড় দিয়ে জড়ানো, মানে সেই কেবিনে যে ডেকে নিয়ে আসছিল কেবিনে সে শুয়ে আছে, গলায় গোল একটা লাল দাগ, মানে জিব্বাটা বের আছে, মানে আর কি ফাঁসির লাশ আর কি যেটা বলে আমার। জিব্বাটা অনেক, সাথে সাথে সে শক্ট হয়ে পিছনে তাকায়, কেউ নেই পিছনে, একদম ফাঁকা। তো সাথে সাথে সে মানে যে ডোরটা ছিল দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে চলে আসার পরে রাসেল ভাই অনেক ভয় পায়, সে অনেক ভয় পাওয়ার পরে সে দৌড় দেয়। তার মানে যেখানে রিলেটিভরা ছিল বা জনবহুল এলাকায় সে দৌড় দিয়ে সে ঘুরে ফিরে খালি একই জায়গায় দৌড় দিয়ে গলি পার হয়ে বারান্দা দিয়ে ঘুরে ফিরে একই জায়গায়, শুধু মর্গের সেই মানে আপনার হিমাগারের গেটের সামনে। সে একটু পর খেয়াল করে এভাবে আস্তে আস্তে মানে দরজাগুলো বাড়ি খাওয়া শুরু করছে, মানে এপার ওপার দোলা শুরু করছে। এটা দেখে রাসেল ভাই উনি আর ঠিক থাকতে পারেন না, উনি ওখানে সেন্সলেস হয়ে যান। 1-2 ঘন্টা পরে যখন তার জ্ঞান ফিরে তখন সে তাকে হসপিটালেরই একটা বেডে আবিষ্কার করেন। তো রাসেল ভাই পরে মানে সিকিউরিটি তাকে পাই। তো রাসেল ভাই থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা একটু আবারও যাই আমাদের রাজধানীর কাছে, এবং রাজশাহীতে এরকম কিছু আপনি পুকুর না কিছুর কথা বলছিলেন, যে এরকম ধরনের বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলো বেশ হন্টেড। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। জি, রাজশাহীতে এমন অনেকগুলো পুকুরের নামে আমি শুনেছি যেখানে এমন আনইউজুয়াল অনেক কিছু ঘটে। যেমন হসপিটালের কথা বলছিলেন আপনি, আমাদের হসপিটালের পাশে যে পুকুরটা আছে, মর্গের পাশে যে পুকুরটা, নার্সিং কলেজের একদম সামনে, ওখানে দায়িত্বরত যে গার্ড গুলো আছেন রাত্রে পাহারা দেন, তাদের মুখ থেকে শোনা
তারা বলেন তারা 4 জন ডিউটি করেন। একজন মানে ভাগ করেন ডিউটিটা, একজন দুইজন এইদিকে যাবে, দুইজন অপোজিট সাইডে যাবে। জি। something। তো দুইজন একদিন রাত্রে ওই দিক দিয়ে হাঁটছিল, তখন দেখতে পাই পুকুরের মাঝখানে জি কেউ গোসল করছে। শেপটা তারা সঠিকভাবে বলতে পারলো না, তারা বললো যে ফিমেল একটা ফিগার, জি তার বডির অর্ধেকটা পানির ভিতরে আর বাকি অর্ধেকটা উপরে। বাট ওটা দেখে তারা ভয় পেয়ে যায়, মনে একটু খটকা লাগে যে আসলে হাসপাতালে আপনি বুঝতে পাচ্ছেন এখানে এমন এত রাতে, রাত 12টা-1টার দিকে কেউ গোসল করতে যাবে একা একা, আবার পুকুরের মাঝখানে, ওরকম একটা হন্টেড প্লেস। জি বাট এটা শোনার পর তারা অপর দুজনকে ডাকতে যায় যে আসলে ঘটনাটা কি, তারা ভয় পেয়ে যায়। তখন তারা যখন ঘটনাস্থলে যায় দেখতে পারে পুকুরে পানিগুলো নড়ছিল, পানিটা নড়ছিল, এন্ড পুকুরে ওঠার নামার জন্য যে সিঁড়িটা ছিল জি ওখানে ভেজা পায়ের ছাপ ছিল। ও আচ্ছা, তার মানে ওখানে কেউ ছিল, তার মানে। I want to say that ওখানে ওই পুকুরের জন্য একটি মাত্র রাস্তা, জি এবং ওই রাস্তার সামনে কিন্তু বাকি দুইজন পাহারা দিচ্ছিল, হুম হুম আর বাকি দুইজন ছিল কিন্তু পুকুরের সামনে। তার মানে আচ্ছা। ওখানে আর কেউ থাকার কোনো স্কোপ নেই, আচ্ছা, কেউ ছিল না। তবে কি ছিল সেটা সেটাই তো, সেটাই তো আবার যদি সবচেয়ে বড় প্রশ্ন প্রশ্ন। থেকে যায়, তারপরেও সেখানে কথা আসছে যে পরে তারা পানি নড়তে দেখেছে, 4 জন দেখেছে, একজনের চোখের ভুল নয়, হ্যালুসিনেশনও নয়, আবার সিঁড়িতে পায়ের ছাপ ছিল। যেটা ওকে, সো এরকম আরো কিছু ঘটনা নিশ্চয়ই আপনার এখানে মানে আছে, এবং সেগুলো কি ওই 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 আশেপাশেই কোথাও ঘটেছে? জি, আশেপাশে কিছু। কেমন ঘটনা সেগুলো? ওখানে ওর আশেপাশে আনইউজুয়াল 2টা মৃত্যুর ঘটনা আছে, আচ্ছা যেটা আমাদের মেডিকেল অনেক স্টাফ নিজেরা নিজ চোখে দেখেছেন। আমি আচ্ছা। তাদের সাথে নিজে কথা বলেছি এবং তারা এটা শেয়ার করতে রাজি হয়েছেন আর কি, এই জন্য আমি শেয়ার করছি। তাদের নাম বলছি না সঙ্গত কারণে। এবং কোথায় ঘটেছে এটা বলা দরকার। ওকে ফাইন। আমি ওটা শেয়ার করতে যাচ্ছি না যে কোথায় ঘটেছে এক্স্যাক্টলি, তবে আমাদের রাজশাহীতে ঘটেছে, জি তারা দেখেছেন। এরকম কোন একটা হন্টেড প্লেসে একদম ভরা দুপুরে জি একটি 8 থেকে 10 বছরের মেয়ে জি খেলা করছিল, হুম, কোনো একা একাই খেলা করছিল, ছোট মানুষ যেমন খেলে। হঠাৎ করে তারা দেখতে পেল তাদের চোখের সামনে মেয়েটি টেনিস বলের মতো মানে উপর থেকে নিচে একবার পড়ছে, নিচ থেকে আবার উপরে উঠে ও মাই গড, অনবরত, মানে এটা হয়ে যাচ্ছে। এই কারণে তারা দেখে ওটা ভয় পেয়ে যায় এবং মেয়েটির কাছে না পৌঁছতেই মেয়েটি ওখানে স্পট ডেথ হয়ে যায়। তার মানে কেউ মনে হয় মানে তাকে হচ্ছে হ্যাঁ। ওঠাচ্ছিল নামাচ্ছিল, মানে একটা বল বা বাস্কেট বল নিয়ে খেললে বাস্কেটবল যেমন খেললে পারে, আপ ডাউন করে, রাইট 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 ঠিক এমন কিছু একটা। ওখানে 5-6 জন ছিল মানুষ, তাদের সকলের স্বচক্ষে দেখা। তারা এইভাবে বলেছেন যে ওরকম আপ ডাউন করতে করতে তার মাথা থেকে প্রচুর ব্লিডিং হয়। আর স্বাভাবিক। আপনি জানেন এটা নিউরোলজিক শকও হতে পারে, হঠাৎ করে মারা যেতে পারে। ওটা একটা ডেথ হয়। আরেকটি ঘটনা ছিল ওই একই প্লেসে, জি তার 5 থেকে 6 বছর আগে। ওখানে একটি ঘোষের ছেলে, তাদের কিছুটা চাষাবাদ ছিল, তার পাশে কিছুটা জায়গা ছিল, জমি ছিল, সেখানে শাকসবজি চাষ করা হতো। আচ্ছা সেই ছেলেটি ভরা দুপুরে ওখানে সবজি তুলতে যায়। And সবজি তুলতে যখন যায় তখন ওখানে লোকজন ছিল, দিনের বেলা ওখানে লোকজন থাকে। And তারা যেটা দেখতে পায়, হঠাৎ করে সেই সবজিগুলো যেগুলো তুলছিল, আমরা ডাটা বলি যেগুলোকে, বেশ লম্বা লম্বা হয়, জি কিছুটা তোলার পরে ওই সবজিগুলোই তার পিঠে বাড়ি দিচ্ছে। আচ্ছা আমি কেউ যেন তাকে বেদ দিয়ে যেমন টিচাররা স্টুডেন্টের মারে সেরকম কিছু। ও মাই গড, এটা তো খুব ইন্টারেস্টিং ঘটনা। আসলে এটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। ইন্টারেস্টিং হলো এটা হরিফিক, কারণ তার হাত দিয়ে তো নিজেকে সে আঘাত করবে না কখনোই, একদম আর নিজের হাত দিয়ে ব্যাকওয়ার্ড সাইডে কখনো আঘাত করা সম্ভব না। বেশ কয়েকটি, তারা বললো প্রায় 7-8টি ওরকম ডাটা জি তার পিঠে আঘাত করছে। জি কেউ সেটা মানে কাউকে দেখতে পাচ্ছে না, ওখানে অদৃশ্য। জি তারপর তারাও সেখানে পৌঁছাতে না পৌঁছাতে সেখানে স্পট ডেথ হয় ওইটা। ওকে, সেই প্লেসটা এখনো হরিফিক, এন্ড সবাই যেটা ভয় পায়। প্লেসটাই ওই সেই প্লেসে না, একদম সেই Exactly. প্লেসে যেখানে একটা মেয়েকে আমরা দেখেছিলাম Yes. বাউন্স করতে, Yes. ঠিক কয়েক বছর আগে আবার এই ঘটনা Yes. সেখানে ঘটেছিল। সো ওই প্লেসটার মধ্যে তার মানে নিশ্চয়ই মানে বোঝাই যাচ্ছে যে ওখানে কোনো একটা Yes. সমস্যা। আর এবং ওই এটা প্লেসটার রাজশাহীতে। পুকুরে কিন্তু পাশে। এই প্লেসটা এই পুকুরটার পাশে। ওকে, সো এই তো ঘটনাটাও। হ্যাঁ রাসেল ভাই, এটা আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী অতিথির কাছে যাব, তবে তার আগে একটু আপনাদেরকে জানিয়ে দিই যে প্লিজ বলবেন কোথা থেকে এসেছেন, তারপর আমরা কথা শুরু করবো। ডিয়ার লিসেনার্স, আমি নাদিম from রাজশাহী। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি প্লিজ শুনি আপনার ঘটনা। তখন আমি ক্লাস 7-এ পড়ি, 2007। তো সেদিন ছিল 1 সেপ্টেম্বর, আমার বড় আপুর বার্থডে। তো আপু সেদিন হচ্ছে যখন ঘটনাটা শুরু হয় তখন জি। আমি আর আম্মু বাসায় ছিলাম না। হুম। আপু ছাদে যাই,
ছাদে যে সময় টাইম পাস করছিল, আচ্ছা আর আপু বাসায় ছিল। তো সে যখন ছাদে যাওয়ার পরে দাঁড়িয়ে আছে, তো তার কানের কাছে, আপুর কানের কাছে কে জানি এসে বলে, সোনামুখী, আস্তে করে বলে। আচ্ছা তারপরে সে মানে মনে করে যে নিচ থেকে কেউ চিল্লাই বলছে, ওই জন্য আস্তে করে কানের কাছে এসে বাজছে। তারপরে সে পরপর আরো 2বার শুনতে পাই যে তার কানের কাছে এসে স্পষ্ট শুনছে তাকে পরপর 2বার সোনামুখী আবার বলছে। তো সে দৌড়ে নিচে চলে যায় আব্বুর কাছে। তো আব্বুর কাছে যাওয়ার পরপরই সে একটা জিনিস খেয়াল করে যে তার 2 হাত ভরা চুড়ি। তো সে কিন্তু চুড়ি পরেছিল না, তার হাতে চুড়ি আসলো কি করে। তো সে একটু অবাক হয়। তারপরে সাথে সাথেই বাসার মেন গেটে করানোর আওয়াজ। তো আব্বু আর আপু দরজার কাছে যায়, যে দরজাটা খুলতেই দেখে যে একটা বড় বড় আকারে একটা কুকুর দাঁড়িয়ে আছে। তো আব্বু বলে যে এখানে কুকুর আসলো কি করে। তো কুকুরটাকে তাড়িয়ে দেওয়ার জন্য সিঁড়ি দিয়ে তাকে তাড়িয়ে দেয়। তো কুকুরটা নিচে নেমে চলে যায়। তো কুকুরটা অনেক আগে চলে যায়। আব্বু নিচে যে দেখে যে নিচের মেন গেটটাও বন্ধ, তাহলে কুকুরটা আসলো কি করে, আর গেলই বা কোথায়, নিচে দেখা যায়নি আর। তারপর মেন গেটটা খুলতেই দেখে যে দরজার বাহিরে একটা চশমা পড়ে আছে। চশমাটা পরিচিত লাগছিল অনেক। জি তো চশমাটা কাছে যে দেখে যে আব্বু যে চশমাটা সবসময় ইউজ করে, ওই চশমাটাই বাইরে পড়ে আছে। কিন্তু কিছুক্ষণ আগে পর্যন্ত তার চোখেই ছিল কিন্তু চশমাটা, কিন্তু কিভাবে বাইরে গেল তিনি বুঝতে পারেনি। যে সময় আমি আর আম্মু বাসা ব্যাক করি, বাসা ব্যাক করার পরে আম্মু জিজ্ঞেস করে কি ব্যাপার সবাই নিচে কেন। তারপরে আব্বু বলে যে কিছু না, উপরে আসো। তো উপরে যে সবাই শুনলাম। তো সেই দিনের মতো আর কোনো সমস্যা হয়নি। পরের দিনে আবার ওই সন্ধ্যার দিকেই আব্বু বাসায় ছিল না, আমি আম্মু আর আব্বু বাসায় ছিলাম। তো ওই সময় দেখি যে আমার রুমের লাইট অন অফ শুরু হয়েছে। আমার রুমের লাইটটা অন অফ হচ্ছিল, সুইচের শব্দ শোনা যাচ্ছিল। তো রুমে কেউ তো ছিল না, কিন্তু কে অন অফ করছিল। তারপরে আব্বু বাসায় আসলে আব্বু বলে যে না, ওসব কিছু না, ওটা ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে, যাতে আমরা কেউ ভয় না পাই, কারণ আমরা ছোট ছিলাম। তারপরে সেদিনও সব শেষ। যে রাতে যখন আমি ঘুমাতে যাই, একটা জিনিস খেয়াল করছি যে আমার রুমে আঁচড় কাটছিল, দেয়ালে কে জানি আঁচড় কাটছিল। আবার দেখছি যে সুইচ বোর্ডে যে লাল আলোটা থাকে, ওটাকে যেন আঙ্গুল দিয়ে চেপে চেপে ধরছিল। তো আমি দেখে লাইট অন করে দেখি যে কেউ নাই। তো সেদিন আর কোনো কিছু হয়নি, আমি ঘুমিয়ে যাই। জি তারপরে বাসায় আর কোনো সমস্যা হয়নি সেরকম। তার কিছুদিন পরে আমি দেখছি যে আমি একটা জিনিস খেয়াল করছি আমার রুমে থেকেই। এই জিনিসটা আমি পরপর কয়েকদিন একই জিনিস খেয়াল করছি যে কি যেন একটা মানুষ, তার পুরো চেহারা দেখা যায় না, তার বডির কোনো অংশই দেখা যায় না, তার মাথাটাও ঢাকা। দেখছি যে একটা মানুষ আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তো আমি যখন তাকে দেখার জন্য দৌড়ে যাই, সে ভ্যানিশ হয়ে যায়। আর একটা জিনিসই দেখছি যে যখন ভ্যানিশ হয়, তখনই দেখছি যে জানালা দিয়ে একটা বিড়াল চলে যায়। বিভিন্ন দিন বিভিন্ন কালারের বিড়াল দেখছি আমি। এই জিনিসটা বেশ কয়েকদিন দেখছি। তো আমি একদিন চুপ করে কবিরাজের কাছে যাই। কবিরাজের কাছে যে আমি বিষয়গুলো জানাই, তো কবিরাজ বলে যে তোমার বাসায় অনেক প্রবলেম আছে, তোমার বাসায় যে আছে ও ইন্ডিয়া থেকে আসছে, তোমার আব্বুর সাথে খোঁজ নিয়ে দেখো। আর আমাদের বাসায় নাকি মানে ইন্ডিয়ান অনেক জিনিসপত্র দিয়েছে, যেমন হচ্ছে সাবান কেস, তারপরে আচ্ছা। হচ্ছে পাউডার কেস, তারপরে ইন্ডিয়ান হচ্ছে যে আগের যুগে যে বালাগুলো ইউজ করতো রাজধানীরা, এরকম টাইপের কিছু জিনিস দিয়েছে। তো আমি বাসায় এসে আম্মুকে জিজ্ঞেস করি, আম্মু এরকম কিছু হয়েছে নাকি। তো হ্যাঁ এরকম তো কিছু হয়েছে, তুমি জানলা কি করে। তখন আমি বললাম যে আমি কবিরাজের কাছে গেছিলাম, আমাকে কিছু বলো না, কারণ আমি বললে তোমরা হয়তো যেতে দিতে না। আমি চুপ করে গেছিলাম, ওই আমাকে বলছে। তখন তারপরে আমাকে দেখাই, আমি আসার আগে আপনাকে জিজ্ঞেস করলাম যে ওগুলো আছে কিনা আমাদের বাসায়। তারপর বললো হ্যাঁ এখনো আছে। তারপরে এইভাবে তো হয়। আর একটা ব্যাপার কি যে আপুর কাছে চিঠি লিখতো। আর মেন ব্যাপার কি ভাইয়া, যে ওই জিনটা আপুকে পছন্দ করতো, হ্যাঁ সেই জন্যই এত কিছু এত কিছু করতো। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আপনার এখন কি সব ঠিক আছে নাকি? এখন হচ্ছে বাসায় অনেক ধরনের প্রবলেম হতো, ও একবার দেখাও দিয়েছে। একবার এসেছিল আব্বুর রূপ ধরে। তো আম্মু যখন বুঝতে পারে, তো আম্মু দোয়া পড়ার পরে, রূপ ধরেও আছে? হ্যাঁ হ্যাঁ, রূপ ধরে আসে। আম্মু যখন একবার বুঝতে পারছিল, সেদিন আব্বু আবার বাসায় ছিল না, মানে অনেক রাত হয়ে আসতে আসতে। তো আম্মু যখন দোয়া পড়া শুরু করলো, জি। তো আম্মু নিজে স্পষ্ট দেখছে যে ওই মানে বিছানা থেকে হচ্ছে মানে বিছানার পাশে বসেছিল। জি আম্মু যখন দোয়া পড়া শুরু করে, তখন বিছানা থেকে লাফ দিয়ে ওই হচ্ছে মেঝের ঠিক 1 হাত উপরে, মানে সাঁতার কাটে না যেভাবে পানিতে মানুষ, ওইভাবে সাঁতার কাটতে কাটতে রুম থেকে অনেক মানে ভয়ানক একটা আওয়াজ করতে করতে রুম থেকে বের হয়ে চলে যায়। এটা Okay. ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। এবং আমরা কোনো কথা হবে না, আমরা পরবর্তী ঘটনায় যাবো। এবং আমাদের সমস্ত ঘটনাগুলোই এখানে নিয়ে রেখেছেন দেখতে পাচ্ছি, যারা মেডিকেল কলেজের সাথে রিলেটেড। সেই আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি রাজশাহী। আমাদের এই যে ভূত এফএম হরর ক্লাবেও তিনি রয়েছেন জয়েন্ট সেক্রেটারি হিসেবে। তিনি
ভয় পেয়েছিলেন একবার রাজশাহীতে, এবং আপনি তো বলছিলেন যে রাজশাহীতে একটা সময় অনেক পুকুর ছিল এবং সেই পুকুরগুলো নিয়ে নানান ধরনের কাহিনী শোনা যায়, তাই না? হ্যাঁ, অনেক শোনা গেছে এই ধরনের পুকুর নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আচ্ছা, আপনার সাথে কি ঘটেছিল? আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে আসলে সেটা যতদূর সম্ভব মনে হয় 1991 সাল হবে। জি। আমি তখন 88 সালের দিকে মঞ্চে কাজ করছিলাম, মঞ্চনাটকে। তো আমার হাতে খড়ি দিয়েছেন রাজশাহীর একজন প্রবীণ নাট্যগুরু, হচ্ছে গোলাম পাদন, কিছুদিন আগে মারা গেছেন। যাই হোক, ওনার ইয়ের জন্য আমরা একটা রিহার্সালে গিয়েছিলাম বালিয়াপুকুর। সেখান থেকে রাত্রি 1:30টার সময় ফেরার সময় আমরা 3 জন আসছিলাম। একজনের বাসা ছিল হচ্ছে আলিফলামিয়া ভাটার মোড়, একজনের বাসা ছিল বালিয়াপুকুর এবং বেলদার পুকুর, বেলদার পাড়া, এবং আমার বাসা হচ্ছে হোসনিগঞ্জ। আচ্ছা, আমরা 3 জন আসার সময় দোসর মন্ডল মোড়ের ওখানে যার বাসা হচ্ছে আলিফলামিয়া ভাটার মোড়, তিনি চলে গেলেন, এবং আমি এবং হচ্ছে বেলদার পাড়া মোড়ের বাসা যার, আমরা দুজন হাঁটতে হাঁটতে এসে বেলদার পাড়া মোড়ে যার বাসা, সে বললো যে আমি কি এগিয়ে দিব কিছু দূর? না না, ঠিক আছে, প্রয়োজন নেই, আমি চলে যাব। তো উনি চলে গেলেন, আমি তখন হাঁটতে হাঁটতে চলে আসছি রেশমপট্টির ওই রাস্তাটা দিয়ে, যে রাস্তাটা এখন বড় করা হচ্ছে, ভাঙছে আর কি, ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে হাঁটতে আসছি। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে কিছু দূর আসার পরে হঠাৎ করেই আমার কাছে মনে হলো কি যেন আমার সামনের দিকে এগিয়ে আসছে, এবং আমি এগিয়ে আসার এটা দেখে আমি হঠাৎ তাকিয়ে দেখলাম আকস্মিক ভাবেই যে একটা সাদা কি যেন আমার দিকে এগিয়ে আসছে। আমি ভালো করে লক্ষ্য করে দেখছি একটা সাদা কাপড়, শুধু কাপড় দেখা যাচ্ছে, যে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে হেঁটে আসছে আমার দিকে, এবং সময়টা ছিল পরশু দিন। একটা সাদা কাপড়, শুধু একটা সাদা কাপড়। আচ্ছা, আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, মানে কোনো মুখ কিংবা মাথা, কোনো অবয়ব, কিছু দেখা যাচ্ছে না। অবয়ব বা সাদা কাপড়, জাস্ট শুধু সাদা কাপড় একটা আমার দিকে আচ্ছা। এগিয়ে আসছে। আমি এইটা দেখার ফলে আমি ভোঁ দৌড় দিয়েছি, একেবারে ইয়েতে সাগরপাড়া মোড়ের আর কি। তখন ওই সাগরপাড়ার মোড়ের যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা কিন্তু তখন হয়নি। আচ্ছা, তখন যে রাস্তাটা ছিল সরু রাস্তা ছিল, সেই রাস্তাটাও আরো ভয়ঙ্কর ছিল। আমি ভয়ে ওই দিকে আর এগুচ্ছি না। আমি সাগরপাড়া মোড়ে এসে কোনো ব্যক্তিকে পাই কিনা সে বিষয়টা দেখার জন্য ওখানে দাঁড়ালাম, যে হেল্প নিব, যে এরকম রাস্তায় এরকম ঘটনা ঘটেছে, আমাকে একটু হেল্প করুন, আমি অন্তত রানীবাজার পর্যন্ত আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য। কিন্তু এরকম কোনো ব্যক্তিকে পাওয়া গেল না, কারণ পৌষ মাসের শীত ছিল একদম, এবং রাত্রি প্রায় 2টা বাজে। একেবারে খা কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না রাস্তায়, লোককে পাওয়া যাচ্ছে না। দেখ, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি আবার হেঁটে আসলাম ওই মানে রেশমপট্টির রাস্তাতে। রেশমপট্টির রাস্তাতে এসে আমি দেখছি ঠিক যেইখানে ওই কাপড়টি আমার দিকে হেঁটে আসছিল, যেখান থেকে, ওইখানেই আবার দাঁড়িয়ে আছে মাঝখানে। এবং মডেল স্কুলের ওইখানে আমি যখন এসেছি তখন হচ্ছে আমি 2 ধাপ এগোচ্ছি, তো ওই সাদা কাপড়টিও আমার দিকে 2 ধাপ করে এগিয়ে যাচ্ছে। আচ্ছা, আমি রীতিমতো ঘেমে গিয়েছি, শীতের মধ্যে আমি ঘেমে গেছি, এবং আমার নাভিশ্বাস অবস্থা। যখন সে আমার দিকে এগোতে মানে শুরু করেছে, তখন আমি আবারও দৌড় দিয়েছি সাগরপাড়ার ওইদিকে, এবং সেইখানে বটতলার মোড়ে দাঁড়িয়ে থেকে আমি চেষ্টা করছি কোনো লোককে পাওয়া যায় কিনা, কিংবা কোনো নাইট গার্ডকে পাওয়া যায় কিনা, কিন্তু কাউকে পাওয়া যাচ্ছে না। এইভাবে বেশ কিছুক্ষণ কাটার পরে আমি আবার আসলাম, এসে দেখছি যে ওই এটা সাদা কাপড়টা আবার ওই রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আছে। আমি যখন দ্রুত ওর দিকে এগোতে শুরু করেছি, সে তখন আমার দিকে দ্রুত এগিয়ে আসছে, এবং দ্রুত যখন এগিয়ে আসছে আমি তখন রেশমপট্টির যে গলিটা আছে, রেশমপট্টি মসজিদের গলি, ওই গলির মধ্যে ঢুকে পড়েছি। এবং আমি রীতিমতো আমার মানে নিঃশ্বাস খুব দ্রুত চলছে, মনে হচ্ছে যে আমি এই মুহূর্তে হার্ট ফেল করবো, এবং আমি চিৎকার করব, সেই চিৎকার করার মতো মানে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, এত ভয় পেয়ে গেছে। স্বাভাবিক। তারপরে আমি বেশ কিছুক্ষণ ওই গলির মধ্যে দাঁড়িয়ে থাকলাম। তারপরে একটু স্বাভাবিক হলে আমার তখন একটু সেন্স আসলো যে এত রাত্রে আমি গলির মধ্যে দাঁড়িয়েছি, কেউ যদি বেরিয়ে আমাকে দেখে তাহলে আবার আরেকটা উটকো ঝামেলা হবে যে আমি চোর, এরকম বিষয়টা হবে। আমি আবার আস্তে আস্তে 1 পা 2 পা করে এগিয়ে আসলাম,
এসে আমি ডান বামে দেখছি, লক্ষ্য করে হ্যাঁ দেখছি যে ও যেখানে ছিল সেইখানে সাদা কাপড়টা আবার দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবং আমি আবারও হচ্ছে ইয়েতে মেন রোডে আসলাম। মেন রোডে এসে দাঁড়িয়ে থেকে ওই যে পুরাতন মানুষের প্রবীণদের কাছে শুনেছি যে বগলের তলায় দিয়ে দেখলে নাকি এরকম ভূত টুত হলে দেখা যায় আর কি, যে শূন্যের উপর দাঁড়িয়ে আছে। তো আমি এটা কি বগলের নিচে দেখতে হ্যাঁ, হবে? বগলের নিচ আচ্ছা, দিয়ে আর কি প্রবীণদের কাছে আচ্ছা, শুনেছি আর okay. কি। হ্যাঁ, তো আমি এইরকম বগলের তলা দিয়ে দেখার চেষ্টা করলাম। তো এই ধরনের আমি কোনো কিছুকে বুঝতে পারলাম না। হয়তো আমি অত্যন্ত ভীত হয়ে গেছিলাম, এই জন্যই হয়তো এরকম অবস্থা হয়েছিল। তো যাই হোক, আমি ওই মুহূর্তে চিন্তা করলাম যে আমাকে তো বাসায় যেতে হবে, এবং ওইখান থেকে বের হওয়ার যে পথগুলো ওগুলো আরো ডেঞ্জারাস। এই জন্য আমি ওই পথ না যেয়ে এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমার একটু সাহস ছিল অবশ্য, হ্যাঁ সেই সময়ে তো এই রাতের বেলা ঘুরে টুরে বেড়াতাম। যাই হোক, আমি তখন খুব দ্রুত ওর দিকে হাঁটা শুরু করি। না, ও তখন মুভ করেছে উল্টো দিকে, আমার দিক থেকে উল্টো দিকে। জি। তখন আমি চিন্তা করেছি যে আমি দৌড়িয়ে পালিয়ে যাব, মানে ওর আগেই। এইরকম চিন্তা করার ফলে আমি যখন একটু দৌড় দিয়েছি, তখন দেখি যে মুভ করে সে আমার দিকে দৌড়িয়ে আসছে। আচ্ছা, আমি তখন তো ভয়ে এমন দৌড় দিচ্ছি, আমি জানি না যে কিভাবে দৌড়িয়ে আমি কল্পনা হলের এখানে চলে এসেছিলাম। আমি যে রাস্তাগুলো ভয় করছিলাম জি, সেই রাস্তা দিয়ে আমি দৌড়িয়ে কিন্তু কল্পনা হল, যেটা উৎসব সিনেমা হল পরে হয়েছে, এখন তো হলটা ভেঙে ফেলা হয়েছে, তো ওই রাস্তায় আমি এক দৌড়ে এসেছিলাম, আচ্ছা, এক দৌড়ে চলে এসেছিলাম। okay. এবং এরপরে আমি আর কখনো এই যখন নিঝুম রাতে এই ফাঁকা রাস্তায় আর আর কখনো যাননি। আমরা একটু রনি ভাইয়ের কাছে যাই এবং আমরা বলি যে আমরা রানী যে রাজশাহীতে এক সময় অসংখ্য পুকুর ছিল, হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে এই পুকুরগুলো নাই, কিন্তু পুকুর নিয়ে তো অনেক কথা শোনা যায়। রাজশাহী অনেক শান্ত শহর, কিন্তু রাজশাহীতে ভয়টা আসলে কেন, মানে ভয়টা কি নিয়ে? ধন্যবাদ রাসেল আপনাকে। আপনি জানেন যে শুরুতে আপনি শুরুটা করেছিলেন এটা যে রাজশাহী বিভাগীয় শহর হলেও ঝলমলে আলোকপাতির পেছনে প্রত্যন্ত অঞ্চলে রয়েছে বড় বাড়ি, মজা পুকুর আর ছত্রাক জঙ্গল। যা এখানে কিন্তু আসলে এখনো সেই ধরনের ঘটনাই ঘটে, যে কাহিনীগুলো সত্যি শুনলে সেটা আঁতকে উঠতে হয়। তো একটা ছোট্ট করে আমি একটা ঘটনা বলি। আমার এক ছোট ভাই সে গল্পটা আমাকে করছিল যে তার এলাকায় আর কি মজা পুকুর, মানে যে পুকুরগুলো সাধারণত ব্যবহার হয় না, এবং সেখানে কচুরি পানায় ভর্তি থাকে। তো সে বলছিল যে সেই পুকুরের আশেপাশে যারা জেলে আছে তারা মাছ ধরতো। তো প্রায় দুজন ব্যক্তি আর কি মাছ ধরতেন। তো একজন একজন অপেক্ষা করতেন। তো একজন ব্যক্তি মাছ ধরতে এসে দেখে তার সেই সঙ্গীটি নেই। তো ঘটনাটা এরকম যে কারণ কি, তো যাই হোক উনি বাড়ি ফিরে যান। কিছুক্ষণ পর তাকে ডাক দেয় তার বন্ধু, এবং ডাকার পরে দুজন মিলে মাছ ধরতে যায়। এটা এই শহরের মতোই ঘটনা? শহরের একটু বাইরে, একটু আচ্ছা। বাইরে অঞ্চলে। তো সেখানে ঘটনাটা এরকম ঘটে যে চল আমরা আস্তে আস্তে পানির দিকে এগোই মাছ ধরার জন্য। তারা যাচ্ছিল, যেতে গিয়ে হঠাৎ করে যাকে ডেকে নিয়ে আসা হয়েছিল সে খেয়াল করে যে কি পানির তো কোনো শব্দ হচ্ছে না, আমি যাচ্ছি আমার পানির শব্দ হচ্ছে, আমার সঙ্গে যে আছে তার কোনো পানির শব্দ হচ্ছে না। উনি রীতিমতো ভীত হয়ে পড়েন, এবং ভীত হওয়ার পরপরই পেছনের সামনে না তাকে সোজা পানি থেকে ভোঁ দৌড় দিয়ে উঠে আসে। আচ্ছা, এবং সেই ঘটনাটা সত্যি আতঙ্কিত হয়, মানে ওনার পানি মানে যিনি পাশে সাজা যাচ্ছিলেন তার পানির কোনো শব্দ কোনো হচ্ছিল না। শব্দ শুনতে পাননি সে। আচ্ছা, এবং এই ধরনের ঘটনা ঘটার ফলে এখনো কিন্তু আমাদের এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোনো শিশু জন্মগ্রহণ করলে লক্ষ্য করা যায় যে তাকে মাদুরি বা তাবিজ তার কোমরে বেঁধে দেওয়া হয়, অথবা কোনো গাছ গাছড়া থেকে গাছের শেকড়টা শেকড়টা কি জন্য দেওয়া হয়? আমরা মাদুরি বা তাবিজ বুঝলাম, শেকড়টা কি জন্য দেওয়া হয়? শেকড়টা দেওয়া হয় এরকম যে তাদের বিশ্বাস যে যে অশিরে যে আত্মা ভর করে থাকে বা দেখে থাকে সেটা তাদেরকে রক্ষা করবে, এরকম একটা তাদের মধ্যে। ওকে, অনেক ধন্যবাদ রনি ভাই আপনাকে, এবং আমরা আপনার সাথে আরো যোগাযোগ রাখবো এবং কথা হবে। আমরা এখন কিছু এসএমএস এ চলে যাব, এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য আমি চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা হচ্ছে রাইট, আপনার নাম হচ্ছে নাইম, রাইট? নাইম, আপনার ঘটনাটা আমরা ছোট করে শুনে আসি। স্যার, আমি নাহিয়ান রাজ নাইম, সাহিত্য একাডেমিক টিচার। জি, ঘটনায় চলে যাই। ঘটনাটা 2008 সালের ঘটনা। তখন আমি ক্লাস 10-এ পড়ি। তো আমার নানা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। জি, তো নানা যখন অসুস্থ হয়ে যান তখন নানাকে দেখার জন্য আমি, আমার আম্মু, আমার খালামণি, আমরা সবাই নানার বাড়িতে চলে যাই। যাওয়ার পরে দেখি যে নানা
অনেক অসুস্থ হয়ে গেছেন। তো নানা যখন অসুস্থ হয়ে যান তখন তাকে তার কাছে নিয়ে যাওয়া হয়। আর আরেকটা কথা বলে গেছে ভাই যে আমার যে নানিদের এলাকা এটা একটু গ্রাম এলাকা। তো ওই জায়গায় প্রথমে নানাকে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সম্ভবত প্রথমে ভাবা হয়েছিল যে অনেক জ্বর বা এরকম কিছু। তো যখন ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় ডাক্তার বেশ কিছু ওষুধ দেন। ওষুধ প্রয়োগ করে বলে যে 2-3 দিন পরে দেখা করতে। এরই মধ্যে আরেকটা কথা যে আমার নানির বাড়ির ঠিক পাশের বাড়িতে, ওটাও আমার সম্পর্কে নানি হয়, ওই নানির কাছে 7টা জিন থাকে। তো ওই 7টা জিন আবার আমাদের সবাইকে অনেক ভালোবাসতো। এর কারণ হচ্ছে এটাই যে ওই নানি আবার কবিরাজি করতেন। আর তার জিনের কাছে যে কোনো রোগী আসলে তিনি আমার নানিদের আবার একটা বড় ঘর ছিল, ওই ঘরটা তারা ব্যবহার করতেন, যার কারণে আমাদের সবাইকেই মানে সবকিছুতেই আর কি আগে থেকেই দেখতেন। তো এর মধ্যে আমার ওই নানি এসে আমার নানিকে বললো যে এর যে এটা হয়েছে এটা আসলে কোনো না, এটা আমরাই হচ্ছে ভালো করবো। আমার নানি বললো যে কি হয়েছে, বলছে এটা কোন একটা বাতাস লাগছে বা এরকম কিছু, মানে চিন্তার ভাষায় আর কি যেটা বলে। তো যাই হোক, পরে নানি আমার আম্মু তখন বললো যে না, এটা বাতাস লাগে কিছু না, এটা হচ্ছে মানে আমার নানার কথা বললো যে আব্বার হচ্ছে অনেক জ্বর হয়েছে, একটা ডাক্তার দিয়ে ভালো করতে হবে। তারপরে যখন নানার অবস্থা আরো খারাপ হয়ে গেল, তারপরে আরেকটা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললো যে ওনার প্যারালাইসিস হয়েছে। এর মধ্যে নানার আমার মানে পুরো ডান সাইডটা অবশ হয়ে যায়। তারপরে ডাক্তারের কাছে আরো প্রায় 1 সপ্তাহ চিকিৎসা করার পরে কোনো অবস্থার উন্নতি হয়নি। এরই মধ্যে তখন আম্মু নানিকে বললো যে তাহলে ওই কবিরাজের কাছেই দেখাইতে। যখন ওই নানিকে বলা হলো তখন এবার ওর কবিরাজরা মানে অস্বীকৃতি জানালো, বলছে না আমরা এখন কোনো কাজ করবো না। তো এর কারণ হিসেবে জানতে চাইলে পাওয়া গেল যে ওই জিনারা বললো যে ওনার গায়ে যে ইনজেকশন করা হয়েছে এই জন্য আমরা ওনাকে মানে ভালো করতে পারবো না। তো আমরা আবার জিজ্ঞেস করলাম যে ইনজেকশন করলে সমস্যাটা কি। আচ্ছা। তো বলছে যদি কোনো মানুষের শরীরে ইনজেকশন করা হয় বা শ্বাস ফোটানো হয় তাহলে এটা আমাদের কাছে একটু সমস্যা হয়ে যায়। তো আমি আসলে ভাই এই ঘটনা অনেক জায়গায় শুনেছি, অনেকে বলছে যে জিনারা এরকম বলে। তো যাই হোক, আমরা অনেক রিকোয়েস্ট করার পরে তারা বলছে ঠিক আছে আমরা ওকে ভালো করার চেষ্টা করব, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? তো বললো যে তার শরীরে যেহেতু ইনজেকশনের সুচ ফোটানো হয়েছে, তো তার শরীর থেকে কিছু রক্ত আমাদের খেতে হবে। রক্ত খাবে? রক্ত খাবে। আচ্ছা। তো আমরা বললাম যে ইনজেকশনের সাথে রক্ত খাওয়ার সম্পর্কটা কি? তো বললো যে এই রক্ত খাওয়াটা অন্য কোনো উদ্দেশ্য না, যাতে আমরা এই যে যতটুকু রক্ত খাবো এতটুকু হচ্ছে তার শরীরকে পবিত্র করার জন্য, তারপরে আমরা আমাদের চিকিৎসা করতে পারবো। তো আমি তো প্রথম থেকে খুব কৌতূহল হয়ে গেছি, মানে এখানে আমি কোনো ভয় পাচ্ছি না, বরং আমি আরো আনন্দ পাচ্ছি যে আসলে কিভাবে কি করতেছে। আর একটা জিন আমার নানির শরীরে ভর করে নানি কথা বলতেছে, কিন্তু মানে নানির কোনো ওই জায়গায় হুঁশ নাই, যা কথা বলছে সবাই জিন কথা বলছে। তো আমি আমার নানার পাশে বসেছিলাম। তো আমাকে করা হলো যে বারান্দায় বসিয়ে দেওয়া হলো এবং 2 পা নিচে দিয়ে, তারপরে নানি যথারীতি আমার নানার সামনে এসে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আমার নানার মাথার ঠিক উপরে মাঝখানে, যেটা আমরা টিকলি বলি, এই জায়গাতে বড় নখ দিয়ে কিছুক্ষণ মানে টানলেন। হ্যাঁ টানলেন। টানার পরে মুখ লাগিয়ে দিলেন। মুখ লাগিয়ে দেওয়ার পরে 10 থেকে 12 সেকেন্ড মানে তিনি চোষক দিলেন। তো যখন তিনি চোষক দিলেন তার মুখের ফাঁক দিয়ে আমি একদম নানার মাথার কাছে ছিলাম, ওখান থেকে আমি একদম সরাসরি দেখতে পেলাম যে নানার ওই জায়গার চুলের প্রত্যেকটা গোড়া একদম লাল হয়ে গেল। আমি এরকম অদ্ভুত ঘটনার জীবনে শুনি, এবং আপনি চোখের সামনে দেখেছেন? আমি চোখের সামনে দেখছি। আচ্ছা। তো এটা দেখার আরেকটা মানে আমি এতটা ভালোভাবে দেখার কারণ হচ্ছে আমি তখন সায়েন্সে পড়তাম। তো আমাদের এক স্যার ছিল, স্যার বারবারই বলতেন যে জিন বলে পৃথিবীতে কিছু নেই। কিন্তু আমি আমার চোখের সামনে দেখতেছি যে আমার ওই নানি একেবারে অশিক্ষিত এবং মূর্খ, পড়ালেখা তিনি কিছুই জানেন না, এমনকি কোরআনের কোনো আয়াত তার মুখস্থ নাই, অথচ ওই জিন তার শরীরে হাজির হয়ে মানে সে কোরআনের আয়াত পড়তেছে, আবার এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে আমি আরো বেশি এক্সাইটেড হয়ে গেলাম। আপনার নানা কি সুস্থ হয়েছিলেন এটা করার পর? এরপরে নানাকে হচ্ছে ওই রক্ত খাওয়া হলো। রক্ত খাওয়ার পরে প্রায় আধা পর রক্ত খাইছে। খাওয়ার পরে বললো যে ঠিক আছে আমরা সন্ধ্যায় মানে চিকিৎসা শুরু করবো। তো সন্ধ্যায় আমাদেরকে বলে দেওয়া হলো যে নিমের ডাল, তারপরে আগরবাতি, আরো অনেক কিছু। তো আমি বাজার থেকে নিয়ে আসলাম। এরপরে রাত্রেবেলা আবার জবা ফুল নিয়ে আসতে বলা হয়েছে, জবা ফুলও নিয়ে আসলাম। নিয়ে আসার পরে নানাকে 3 দিন চিকিৎসা করলো, তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা করে। দেওয়ার পরে বললো যে আর কোনো সমস্যা নেই, তিনি খুব তাড়াতাড়ি